ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার দূর সম্পর্কের এক ভাইয়ের কাছ থেকে। তার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ভৌতিক ঘটনা। ঘটনাটি 2018 সালের। সে ভাইটি একটি হাসপাতালে লাশবাহী গাড়ির কাজ করত। সে ড্রাইভার ছিল, গাড়ি চালাতো, তবে সাধারণ কোনো লাশের গাড়ি চালাতো না। তার কাজটাই ছিল বিভিন্ন সুইসাইড করা বা খুন করা লাশগুলো তার নিয়ে আসতে হতো। তো একদিন সে বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়েছিল, এমন সময় তার কাছে থানা থেকে ফোন আসে। থানার অফিসার তাকে ফোন করে বলল যে, মামুন তুমি কোথায় আসো? মামুন ভাই বলল যে, আমি বাড়িতে আছি স্যার। অফিসার বলল, একটা সুইসাইড করেছে একটা লাশ, সেটা তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। ঠিকানা চাইল সে, এবং অফিসার তাকে ঠিকানা দিয়ে দিল। সে বলল, স্যার এখন না গিয়ে সকালে যাই। স্যার বলল যে, ঠিক আছে তুমি সকালে যাও, সমস্যা নাই। সে সেই রাতটা খুব শান্তিতে ঘুমালো। সকাল হতেই সে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে সে রওনা দিল। সে লাশ উদ্ধারের জন্য সে যেতে যেতে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছালো যে রাস্তায় তার গাড়িটা আর যাবে না। ছোট্ট একটা অটো নিয়ে তাকে ওই রাস্তাটা পেরোতে হবে, কারণ ওই রাস্তাটা খুব ভাঙাচোরা ছিল এবং খুব কাদাযুক্ত ছিল। তাই সে আর তার গাড়িটা না নিয়ে সে ভাবলো যে, আমার গাড়িটা না নিয়ে আমি অটো দিয়ে চলে যাই। সে একটা অটো নিয়ে সে লাশের উদ্দেশ্যে রওনা দিল। সে ওইখানে পৌঁছে দেখলো যে লাশটা সুইসাইড করেছে আজকে প্রায় 4 দিন হয়ে গেছে। একটা নালার পাশে সেই লাশটাকে পাওয়া গেছে। গিয়ে দেখে সেখানে অনেক পুলিশ গ্রামবাসী ভরপুর ছিল, তবে সে লাশ থেকে অনেকটা দূরে সবাই অবস্থান করছিল, কারণ সেই লাশের কাছে কেউই যেতে পারছিল না। কিভাবেই বা যাবে? 4 দিন একটা লাশ নর্দমায় পড়েছিল। সেই লাশটা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। কি করবে সে? তার কাজ তো এটা, সে তো আর সেই দুর্গন্ধ সেটা ভাবলে হবে না। তার কাজ তাকে করতেই হবে। সে এর আগেও অনেক এরকম দুর্গন্ধযুক্ত লাশ তার কাঁধে বয়ে নিয়ে সে ওইখান থেকে চলে এসেছে। তাই সে ওই দিন সাহস করে তার সহকারী এক হেল্পারকে নিয়ে সেই লাশটাকে কোনোভাবে তার গাড়িতে তোলে। সে অটোতে তোলার পর অটো ড্রাইভারটা বলছে যে, ভাই আমি এই লাশ নিতে পারবো না, কারণ এই লাশ থেকে এতটাই দুর্গন্ধ আসছিল যে এই লাশটাকে আমার গাড়িতে বহন করা সম্ভব না, আপনি অন্য কোনো গাড়ি দেখেন। তখন সেই অটোওয়ালা ওই লাশটাকে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে অটোটা নিয়ে চলে যায়। তখন মামুন ভাই খুব চিন্তায় পড়ে যায় যে এখন এই লাশটাকে এত দূর পর্যন্ত কিভাবে নেবে। গাড়িটাও তো পথের মাঝে রেখে এসেছি, গাড়ি টানলে হয়তো বা এতটা কষ্ট করতে হতো না। অনেক অটোওয়ালাকে অনেক ট্রাকওয়ালাকে বলছিল যে, ভাই আমাকে রাস্তার মাথায় দিয়ে আসেন, আমার গাড়িটা ওইখানে আসে, তবে কেউ রাজি হচ্ছিল না। সে বুঝে উঠতে না পেরে তখন ওই পুলিশ অফিসারকে কল করে বলে, স্যার কোনো অটোই তো নিতে চাচ্ছে না, আর আমার গাড়িটাও এ পর্যন্ত আনাটা সম্ভব না, এখন আমি কি করব? তখন সে পুলিশ অফিসার বলল যে, তুমি অটো বা রিক্সাওয়ালাকে বলো যে তুমি তাকে পর্যাপ্ত টাকা দিবে, দেখবে যে কেউ না কেউ তোমার এই লাশটা নিয়ে আসবে। তো সে ফোনটা কাটার পর অনেকগুলো অটোওয়ালাকে সে প্রস্তাব দেয়। শেষমেশ এক অটোওয়ালা রাজি হয় তার এই লাশটা রাস্তার মাথায় দিয়ে আসার জন্য। তারা দুইজন লাশটাকে গাড়িতে উঠিয়ে ড্রাইভারের সাথে সামনের সিটে বসে, লাশটাকে কোনো রকম একটা কাপড় দিয়ে বেঁধে পিছনের সিটে রাখে। সে কাদাযুক্ত রাস্তা বের হয়ে তার গাড়িতে সে লাশটা উঠিয়ে তারা খুব আপন মনেই গাড়ি চালাচ্ছিল। তবে লাশটার এতটাই তীব্র গন্ধ ছিল যে সে হেল্পারটা রীতিমতো বমি করতে লাগলো। তখন মামুন ভাই বলল যে, এই গন্ধতেই তুমি বমি করছো? আর আমি আমার এই 20 বছরে আমি কত লাশ নিয়েছি তা আমি গুণে শেষ করতে পারবো না। কথা বলতে বলতে তারা মর্গে চলে যায়। মর্গে গিয়ে লাশটাকে নামাতে নামাতে প্রায় রাতের 1টার মতো বেজে যায়। তখন হেল্পারটা বলল যে, ভাই অনেক রাত হয়ে গেছে, বাসায় কি করে যাব? বাসায় তো যাওয়ার মতো অবস্থা নেই। তো আমরা এক কাজ করি, পাশে একটা রুম আছে যেখানে ওই মর্গের দারোয়ান ঘুমিয়ে থাকে, তো তার তো এখন ডিউটি, তার রুমেই আমরা আজকে রাতটা থাকি। তো মামুন ভাই বলল যে ঠিক আছে। মামুন ভাই গিয়ে দারোয়ানের থেকে অনুমতি নিয়ে তার রুমের চাবি নিয়ে সেখানে তারা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। শোবার কিছুক্ষণ পর মামুন ভাইয়ের দরজার সামনে এসে কে যেন ডাকতে লাগলো। তখন মামুন ভাই তো পুরো অবাক হয়ে গেল যে এত রাতে এখানে কে আমাকে ডাকছে। তখন বলল, কে ওখানে, আমাকে ডাকছো এত রাতে? তখন সে বাহিরে থাকা ব্যক্তিটা বলল যে, ভাই আমাকে চিনতে পারছেন
পারছেন না? তখন মামুন ভাই একটু রাগের স্বরে বলল যে, কে তুমি? পরিচয় দাও। পরিচয় না দিলে আমি কিভাবে চিনব তোমাকে? তখন সেই বাইরে থাকা লোকটি বলল যে, ভাই সারাদিন যাকে নিয়ে ঘুরলেন এখন তাকেই কি চিনতে পারছেন না? মামুন ভাই রীতিমতো অবাক হয়ে গেলেন। সে বললেন, আমি সারাদিন কার সাথে ঘুরেছি আর কে তুমি? পরিচয় দাও। বাইরে থাকা লোকটি বলল যে, ভাই আমি যে লাশটাকে নিয়ে সারাদিন ঘুরলেন আমি সেই। এটা শোনার সাথে সাথেই তার সাথের হেল্পারটাও খুব ভয় পেয়ে যায় এবং সে বলে ওঠে, ভাই কে এটা এত রাতে? কি আবোল তাবোল বলছে? মামুন ভাই কিছুটা রেগে বলল যে, ভাই এত রাতে মজা করার সময় না, আমাকে একটু ঘুমাতে দিন। আর আপনি কে? আপনার পরিচয়টা ঠিক মতো দিন। সে বাইরে থাকা অদ্ভুত ব্যক্তিটা হাসতে হাসতে বলল যে, আপনি বাইরে এসে দেখেন আমি কে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি আপনার সাথে মজা করছি না সত্য কথা বলছি। এই কথা বলার সাথে সাথেই মামুন ভাই রেগে মেগে গিয়ে দরজাটা খুলতেই আর কাউকেই দেখতে পেল না। সে চারদিকে এদিক ওদিক তাকানোর পরেও কাউকে দেখতে পারছিল না। সে যখনই ভিতরে ঢুকতে যাবে এমন সময় তার মনে হলো যে বাইরে কি যেন একটা সে দেখতে পারলো। সে আবারও ঘুরে তাকাতেই দেখলো যে তার ঘরের থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে কে যেন বসে আছে। সে জিনিসটা দেখার জন্য একটু সামনে এগোতে লাগলো। এখানে বলে রাখা ভালো যে ওই জিনিসটা কোনো চাঁদের আলোতে বা কোনো আবছা ছায়াতে দেখছিল না। সেই মর্গের আশেপাশে অনেক লাইট ছিল, সে লাইটের আলোতেই দেখতে পাচ্ছিল সে। তখন মামুন ভাই সেই বসে থাকা ব্যক্তিটার সামনে যেতে লাগলো। সে কিছুটা কাছে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পাচ্ছিল যে সত্যি তো সে সারাদিন যে লাশটাকে বয়ে এই মর্গে নিয়ে আসলো, সে লাশটাই তো এই গাছের নিচে বসে আছে। সে রীতিমতো শক্ট হয়ে গিয়েছিল। সে কিন্তু খুব সাহসী ব্যক্তি ছিল। সে ভয় বলতে কোনো কিছুই পরোয়া করতো না, কিন্তু সেদিন কেন যেন তাকে এক অজানা ভয় আঁকড়ে ধরেছিল। সে ভয়ে ভয়ে কণ্ঠে বলল, কে তুমি? ওইখানে বসে আসো আর এত রাতে কেনই বা আমাকে ডাকছিলে? একথা বলতেই সে বসে থাকা ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে যখন তার সামনে সে লাশটি এগোতে লাগলো, সে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছিল যে সে লাশের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছিল। লাশটা খুব ফুলেছিল, পানিতে অনেক দিন থাকা যাবৎ সে লাশটা ফুলে গিয়েছিল, পচে গিয়েছিল তার শরীর। মামুন ভাই রীতিমতো শক্ট হয়ে গিয়েছিল পুরোপুরি। তার পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। তার পুরো শরীরটা এমনভাবে অবশ হয়ে পড়েছিল যে সে দৌড় দিয়ে পালাবে সেটাও পারছিল না। এমন সময় যখন সে লাশটি তার কাছাকাছি এসে বলল যে, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে। এটা বলতেই মামুন ভাই তার সেন্স ধরে রাখতে পারলো না। মামুন ভাই তখনই সেন্সলেস হয়ে পড়ে। তখন তাকে খুঁজতে বের হয় তার ওই হেল্পারটা ভাবতে লাগলো যে মামুন ভাই তো অনেকক্ষণ আগে বের হয়ে গিয়েছিল বাইরে, সে এখনো আসছে না কেন? এটা বলে সে যখন বাইরে বের হলো তখন দেখতে পেল যে মামুন ভাই অচেতন অবস্থায় বাইরে পড়ে আছে। তখন সে চিৎকার চেঁচামেচি করে সে দারোয়ানকে এবং আশেপাশের কিছু লোককে ডেকে আনে। মামুন ভাইকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর মামুন ভাইয়ের যখন জ্ঞান ফিরে সে তাদেরকে পুরো ঘটনাটি বলে এবং সে এটাও বলেছিল যে সে লাশটা অদ্ভুতভাবে তাকে যেন কি বলতে চাচ্ছিল, তবে সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সে রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে। এরপরে অনেক দিন যাবৎ সে হাসপাতালে ভর্তি ছিল, তবে এটা তার সাথে নর্মাল বিষয় ছিল, কারণ সে এর আগেও অনেক ঘটনার সম্মুখীন হয়েছিল, তবে কখনো ভয় পায়নি। তবে সে আজকে কেন জানি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। ওই লাশটাকে দেখে এতটাই বিশ্রী তার চেহারা ছিল যে সে এটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। তার শরীর খসে খসে চামড়াগুলো পড়তেছিল। তো লিসেনার্স, এই ঘটনাটা এ পর্যন্তই। মামুন ভাইয়ের আরও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলি অবশ্যই তার থেকে সংগ্রহ করা হলে আপনাদের কাছে শেয়ার করব। সো লিসেনার্স, এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল কোনো একটি হাসপাতালের মধ্যে। তো হাসপাতালের স্থান এবং তার যে ঠিকানাটা সেটা আসলে বলতে পারছি না। ঘটনা যার কাছ থেকে সংগ্রহ করা তার নামটাও বলা যাবে না, তাহলে হয়তো তার চাকরিটা আর থাকবে না। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে। তো যেই হাসপাতালটা ছিল সেই হাসপাতালটা একটা শহরের মধ্যে, একটা সদরে। তো ওই হাসপাতালটা পাহারা দিত প্রায় 2 থেকে 3টা সিকিউরিটি গার্ড। তো তারা সেফটি হিসেবে পাহারা দিত, যেমন একজন দিনের বেলা একজন রাতের বেলা,
এরকম ভাবে পাহারা দিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই হাসপাতালের দুইটা গেট ছিল। তো একটা গেট ছিল রোগীদের যাওয়া আসার জন্য, আর আরেকটা গেট ছিল যেখানে মর্গ ছিল হাসপাতালের, ওই মর্গের একটা গেট আলাদা, ওইখান দিয়ে লাশ আনা নেওয়া করত। তো যিনি রাতে পাহারা দিতেন তিনি রাত 8টা থেকে তার ডিউটি শুরু হয়। তো সে প্রতিদিনের মতো আসে রাতের বেলা। তো এসে তিনি রাত যখন 10টা বেজে যায় তখন তিনি হাসপাতালের গেটটা বন্ধ করেছিলেন, বিশেষ করে যে মর্গের যে গেটটা আর রোগী আসা যাওয়ার যে গেটটা ওইটা মূলত খোলাই থাকে। তো শুধু রাতে একটু চাপায় দেওয়া হয় যাতে মানুষ যাতায়াত করতে পারে। তো তিনি যখন সেই মর্গের গেটটা বন্ধ করতে যান তখন তিনি একটা লোককে দেখেন যে আসলে সে বসে বসে কান্না করতেছে। তো সেই সিকিউরিটি তখন ওই লোকটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে কি হয়েছে ভাই আপনার। তো সে কোনো উত্তর দেয় না। তিনি কয়েকবার জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছে ভাই আপনার, আপনি এখানে কান্না করছেন কেন। তখন তিনি যখন উত্তর দিচ্ছিলেন না, হয়তো তার কোনো রোগী আছে যার জন্য তিনি কান্না করছেন। তারপরও তিনি জিজ্ঞেস করেন যে আপনার কি কোনো রোগী আছে বা কি সমস্যা। তখন সেই লোক কান্নার সুরে বলে ওঠে যে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এরকম বলে তিনি কান্না করতেছিলেন। তখন তিনি হয়তো বুঝলেন যে হয়তো তার কেউ হয়তো মারা গেছে, তার জন্য হয়তো তিনি কান্না করছেন। তো তিনি যেহেতু হাসপাতালে চাকরি করেন সিকিউরিটি গার্ডের, তিনি তার কাজে মন দেন। তিনি তখন সেই মর্গের যে গেটটা ছিল সেটা বন্ধ করতে যান এবং বন্ধ করে তিনি যখন আসেন তখন এসে দেখেন যে ওই লোকটা সেখানে নাই। তো তিনি একটু অবাক হন যে তিনি যেখানে কান্না করতেছিলেন হাসপাতালের বারান্দার মধ্যে, ওইখান থেকে গেটটা শুধু 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। তো তিনি ওইখানে যে গেটটা বন্ধ করে আবার ঘুরে আসার সময় দেখেন যে আসলেই লোকটা নাই। তো তিনি এটা তেমন বেশি একটা আমলে নেন না, তিনি হয়তো ভাবেন যে হইতেই পারে লোকটা চলে গেছে। তো এখন তিনি এসে তার ওইখানে মানে বারান্দায় একটা চেয়ার ছিল সেখানে তিনি বসেন মর্গের পাশেই। তো এমন সময় সেই মর্গের যে গেটটা ছিল সেটা বাড়ি দেওয়ার শব্দ পান, গেটটার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে এরকম। তো তখন তিনি সেখানে উঠে যান। তো যে দেখেন একটা লাশ সেখানে আসছে। তো একটা ভ্যান গাড়ির মধ্যে লাশটা, আর লাশটা যে নিয়ে আসছে সে চাদর দিয়ে পেঁচানো ছিল, তার মুখটাও ঢাকা ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে কোন জায়গা থেকে আনলেন আর কিসের লাশ এটা। তখন সেই লোকটা বলে যে আসলে লাশটা একটা অ্যাক্সিডেন্টের লাশ এবং তার আত্মীয় স্বজন আসতেছে পিছনে আসে। তখন সেই সিকিউরিটি উনি সব সময় যা করেন ওই ভ্যান গাড়ির চালকের সাথে তিনি ওই লাশটাকে নামিয়ে সেই বারান্দার ওখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে তখন সে ভ্যান গাড়ির চালক বলে যে সে আসলে তার আত্মীয় স্বজন আসতেছে, তো আমি এখন যাই। তখন সে যখন যাচ্ছিল কে আবার ডাকেন যে আসলে লাশটা কার বা কোন জায়গা থেকে। তখন সে আবার কোনো উত্তর দেয় না, সে চলে যায় সোজাসুজি। তখন তিনি সেই লাশটা তিনি যে জায়গায় বসেন সেই জায়গাটার মধ্যে লাশটা রাখা ছিল। যে তার আত্মীয় স্বজন আসবেন 1 ঘন্টার মতো পার হয়ে যায় কিন্তু কেউ আসে না। তখন তিনি অপেক্ষা করতে থাকেন, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যায় কিন্তু কারো কোনো আসার কোনো খোঁজ নেই। তিনি ওই মর্গের পাশেই বসে থাকেন, মর্গের দরজাটার একটু পাশে। তো তার কিন্তু ভয় লাগে না। তো আজকে কেমন জানি তার সেই লাশটা তার সামনে রাখা, যার কারণে তার একটু ভয় ভয় লাগতেছিল। তো তখন তিনি একটা কাজ করেন, ভাবেন যে আসলে লাশটা উনি মর্গের ভিতরে রাখে, তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে বসি। তিনি তখন লাশটার কাছে যান। লাশটার কাছে যেয়ে তিনি ভাবেন যে আসলে লাশটাকে নিয়ে রুমের মধ্যে রাখবেন। তো তার একটু ইচ্ছে হয় দেখি যে লাশটা কার বা এটা কি ছিল, ছেলে না মেয়ের লাশ। তিনি এটা একটু বোঝার জন্য সেই লাশের যে মুখের জায়গাটা ওই জায়গাটা একটু খোলেন। তো খুলে তিনি অবাক হয়ে যান যে আসলে এইটা কি দেখলেন। তিনি স্পষ্ট দেখতে পান যে তার সামনে একটু আগে যে লোকটা কান্না করতেছিল সেই লোকটাই ওই লাশটা। তো এটা দেখে তিনি অবাক হয়ে যান যে আরে একটু আগে ওই লোকটাকে আমি দেখলাম, আমি দেখছি এখানে তার স্পষ্ট মনে আছে এবং তার মনে থাকার একটা কারণও আছে। সেই কারণটা হচ্ছে যে তিনি গেটটা বন্ধ করে সেই লোকটাকে তিনি দেখতে পান নাই, আর এই লোকটাই তার সামনে এখন লাশ। তো এটা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান। তো এমন সময় আবারও পাশ থেকে কে যেন কান্না করে ওঠে। তখন তিনি সেদিকে তাকায় দেখেন যে আসলে সেই লোকটা ওইখানে বারান্দার মধ্যে বসে কান্না করতেছে। তখন তিনি ভাবেন যে না, হইতে পারে না, এটা ওই লোকটার মতো দেখতে, কিন্তু আসলে ওই লোকটা তো নাও হইতে পারে, ওইটা হয়তো আলাদা কেউ হইতে পারে। তখন তিনি ওই লোকটার কাছে আবার যে দেখেন যে সেই লোকটার মতোই, মানে ওই লোকটাই, মানে ওই লাশটা
যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কানের কাছ দিয়ে রক্ত পড়তেছিল, তিনি ওই মানুষটার কাছে যেও দেখেন যে একই, মানে তার মনে হচ্ছে যে ওই লাশটাই ওইখানে বসে আছে, আবার কান্না করতেছে। তখন তিনি আরো ভয় পেয়ে যান। তখন সে তার দিকে তাকায় বলে যে তুমি মনে মনে যা ভাবছো ওইটাই আমি, ওই লাশটাই লোকটাই আমি। তখন তিনি এইটা আর নিতে পারেন নাই, তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে তিনি তার যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে সেই হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার হচ্ছে রাত্রে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি। তো তারপরে শিফটে যে থাকে সে দেখেন যে তার পাশে দাঁড়ানো আরো কিছু লোকজন, নার্স এবং আরো ওই হাসপাতালের আরো যারা কর্মী ছিল তারা তার পাশে দাঁড়ানো। তখন তার জ্ঞান ফিরলে তিনি শুনতে পারেন যে সকালে যে সিকিউরিটি তিনি আসে যখন তিনি মর্গের যে দরজাটা খোলেন, সে দরজাটা খুলে তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন যে সেই সিকিউরিটি মর্গের ভিতরে পড়ে আছে। তখন সে উঠে তার সমস্ত ঘটনা তিনি খুলে বলেন যে এই ঘটনা তার সাথে রাতে ঘটেছে। তো এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইতেছে যে সে তো অজ্ঞান হয়ে পড়েছিল, যে বারান্দার মধ্যে তার মর্গের দরজাটা তখন বন্ধ ছিল। সাধারণত সিকিউরিটির কাছে চাবি থাকে এবং তিনি ওই মর্গের মধ্যে বাইরের মানুষ তো ঢোকা নিষেধ, এবং অন্য কেউ যদি কোনো কাজের জন্য আসে তিনি তালা খুলে দেন, এবং সে তালা খুলে তার কাজ শেষ হয়ে বের হয়ে গেলে তখন তিনি নিজে আবার তালা বন্ধ করে দেন। তিনি তার কথা হচ্ছে যে যখন সে অজ্ঞান হয়ে যায় কে তাকে ওই মর্গের মধ্যে নিল, এটাই হচ্ছে সবচেয়ে এই ঘটনার সবচেয়ে রহস্যজনক। সে কিভাবে ওই মর্গের মধ্যে গেল এবং কি তালা খোলা ছিল, সে ভিতরে ছিল এবং কি দরজাটা তালাবদ্ধ ছিল না, চাপানো ছিল। তো সকালে ওই সিকিউরিটি আসে, তিনি যখন ওইখানে তার ডিউটি শুরু করেন তখন তিনি দেখছেন যে দরজাটা একটু ফাঁক করা, এই জন্য তিনি তালাবদ্ধ করার জন্য সেখানে যান। তো তিনি গিয়ে হয়তো ভাবেন যে কে আসলে আর রাতে যার ডিউটি ছিল সে কোথায়। কিন্তু প্রতিদিন তারা যখন শিফটটি বদল করতেন সে আসলে তার হাতে সে চাবি বোঝাই দিয়া সে চলে যেত। তখন তিনি দেখেন ভিতরে কি গেছে কিনা। তখন তিনি সেই দরজাটা খোলার পরে তিনি দেখতে পান যে সেই সিকিউরিটি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপরে তাকে ওই হসপিটালের মধ্যে ওখানে একটা বেডে শোয়ানো হয় এবং আরও যারা ছিল সবাই তার ট্রিটমেন্ট করা শুরু করে, যেমন মুখে পানি ছিটা, মানে তাৎক্ষণিকভাবে যেটা করে সবাই। পরে তিনি ওই জায়গার ওই হাসপাতালের কাজটা ছেড়ে দেন। তো ওই ঘটনাটা যেই হাসপাতালের সেই হাসপাতালের ম্যানেজমেন্ট ছিল তারা ওই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সবাইকে কঠোরভাবে বলে দেন যে ওই ঘটনা যাতে কেউ জানতে না পারে, বাইরে যদি কেউ এটা বলে দেয় তবে তার ওইখানেই চাকরি থাকবে না এবং তিনি আইনি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। তো এজন্য বিষয়টা তেমন বেশি একটা জানাজানি হয় না, তো খুব কম মানুষই জানে ওই হাসপাতালটার এই বিষয়টা। তো লিসেনার্স, এই ছিল ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের কাছে জানাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটা ঘটেছিল রাজশাহী জেলার গোপালপুর উপজেলার কোনো এক গ্রামে। তো ওই গ্রামের মধ্যে একটা বাড়ি ছিল যেটা মাঠের একদম মাঝখানে। দূর থেকে দেখলে ওই বাড়িটা বোঝা যায় না যে ওখানে একটা বাড়ি আছে, তবে দূর থেকে দেখলে একটু উঁচু জায়গা, একটা ঢিবির মতো দেখা যায়। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব মূলত ওই ঘটনাটি ওই জায়গাটাকে কেন্দ্র করে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ওই গুহাটা যে কত বছর আগের এটা ওই গ্রামের সঠিক কেউ বলতে পারে না, তবে এটা অনেক পুরনো আর দূর থেকে দেখলে বোঝা যায় না যে ওইখানে বাড়ি আছে। কিন্তু যখন ওইখানে যাওয়া হয় ভিতরে গেলে তখন দেখা যায় যে মাটির নিচ দিকে একটা বাড়ির মতো। তো ওইটা অনেক আগের, অনেকে বলে থাকে যে আসলে ওইটা রাজা বাদশার বাড়ি ছিল। ওইটা নিয়ে অনেক মানুষের অনেক ধরনের কথা আছে, কিন্তু ওই গুহাটার কোনো সঠিক তথ্য কেউ দিতে পারে না। যে সবাই বলে যে আমি তার কাছ থেকে শুনেছি, সে বলে আমি তার কাছ থেকে শুনেছি, মানে এমন কেউ নেই যে ওই গুহাটা শুরু থেকে দেখেছে। প্রায় 700-800 বছর আগের গুহা। আর সবচেয়ে অবাক করা বিষয় হইতাছে যে ওই গুহাটাতে যখন 2004 সালে বন্যা হয়, তারপরে 1998 সালে বন্যা। তো এই বন্যাগুলো যখন হয়েছিল অনেক পানি হয়েছিল, কিন্তু ওই গুহার মধ্যে একটু পানিও প্রবেশ করে নাই। মানে ওরকম বড় বড় বন্যার সময় যেমন ওই গুহার চাইতে উঁচু উঁচু জায়গা ডুবে গেছিল পানির নিচের মধ্যে, কিন্তু ওই গুহাটা কখনো ডুবে যায় নাই বা ওইটার মধ্যে একটু পানিও ঢুকে নাই। তো অনেকে বলে থাকে যে আসলে ওইটার মধ্যে আসলে জিনেদের বসবাস আছে আর জিনের বাড়ি ওইটা। ওই গ্রামের সবাই জানে। তবে প্রতি বৃহস্পতিবারে সেই ঢিবির মধ্যে
থেকে অনেক আলোর ঝলকানি দেখা যায়। আর ওই গ্রামের মানুষ বলে যে আসলে প্রতি বৃহস্পতিবারে নাকি জিনেদের আসর হয় ওইখানে, এজন্য এরকম হয়। কিন্তু এরকম আলো ঝলকানি দেখার পরে গ্রামের অনেক মানুষ সেখানে গেছিল, কিন্তু তারা যাওয়ার পরে কিছুই দেখতে পেতেন না। এরকম অনেক রহস্য আছে ওই জায়গাটাকে ঘিরে। তবে একটা ঘটনা যেটা ওই গ্রামের সবাই জানে, সেই ঘটনাটা হচ্ছে এরকম যে ওই ঢিবিটার কাছে একজনের ক্ষেত ছিল। তো সে সেই ধান খেতে ধান কাটতে যান। তো ধান কাটতে কাটতে তার একটু দেরি হয়ে যায়, মানে সন্ধ্যার মতো হয়ে যায়। তখনও সে কাজ করে, কিন্তু সে যখন ধান কাটছিলেন সন্ধ্যা হয়ে যায়। তো ওই সময় তিনি হঠাৎ মানে সেই গুহা থেকে একটা কান্নার আওয়াজ পান। তো তখন তিনি আস্তে আস্তে ওই গুহার দিকে যান। তিনি একটু কৌতূহলী ছিলেন যে আসলে এটা কে কাঁদে। তিনি ভয়ের কিছু অনুভব করেন নাই। তিনি হয়তো ভাবছেন সাধারণ কোনো কিছু হইতে পারে। তো তখন তিনি সেই গুহার মধ্যে যান। তো গুহার মধ্যে ঢোকার পরে তিনি একটা দৃশ্য দেখতে পান যে প্রায় 4-5 জন লোক একটা লাশ নিয়ে, মানে ওই লাশটাকে ঘিরে বসে আছে আর কান্নাকাটি করতেছে। তো তিনি এই দৃশ্যটা দেখেন, কিন্তু যে মানুষগুলো বসা ছিল তারা কেউ স্বাভাবিক না। তারা সবাই ছিল মানে মানুষের চাইতে অনেক লম্বা, মানে 2-3টা মানুষের সমান হবে। একটা মানুষ একরকম, সবাই সাদা জুব্বা পরা ছিল। আর যে লাশটা ছিল, লাশটাও কিন্তু সাধারণ মানুষের মতো না, লাশটাও অনেক লম্বা ছিল। তো তিনি এইটা দেখে একটা চিৎকার দেন এবং দেখেন যে সবাই তার দিকে মানে ঘুরে তাকায়। তখন সে সেখান থেকে এক দৌড়ে তার বাড়িতে চলে আসেন। তো বাড়িতে আসার পরে তিনি সমস্ত ঘটনা সবাইকে বলেন। তো তার সেই রাতে প্রচণ্ড জ্বর আসে। তো তিনি প্রায় 2-3 সপ্তাহ পরে মারা যান। তো এই ঘটনা কিন্তু ওই গ্রামের সবাই জানে। আর এই ঘটনাটা সবার মুখে মুখে, আর এই ঘটনাটা সবাই ওই লোকটার মুখ থেকে সরাসরি শুনেছেন। এছাড়া আরও একটি মানে ঘটনা আছে ওই জায়গাটাকে ঘিরে। তো সেই ঘটনাটি হচ্ছে এরকম যে ওই গ্রামেরই একটা হাট বসতো। তো প্রতি মঙ্গলবারে তো ওই হাটটার মধ্যে নাকি মানে বিভিন্ন জিনেরা কেনাকাটা করতে আসতো। তবে ওই হাটটা যেদিন মানে জিনেরা মাসে একবার আসতো, প্রতি সপ্তাহে হাট হইতো, জিনেরা কেনাকাটা করতে আসতো। কিন্তু যেদিন জিনেরা কেনাকাটা করতে আসতো ওই দিন কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক বেচা কেনা হইতো ওই হাটটার মধ্যে। মানে পুরো মানে হাটটাই কেমন যেন মনে হয় ওই দিন অন্যরকম অনুভূতি। ওই হাটটার মধ্যে প্রত্যেকটা মানে বিক্রেতার মুখেই হাসি থাকে। ওই দিনটায় সবার কম বেশি ভালো বেচা কেনা হয়। এরকম একটা হাটে একটা লোক আসে সাদা জুব্বা পরা। তিনি মানুষের মতোই তো হাট থেকে তিনি কেনাকাটা করছিলেন, কিন্তু তার হাতে কোনো ব্যাগ ছিল না। আর আপনারা জেনে থাকবেন আগেই, কিন্তু এক ধরনের উনি ডুলা বলতো, গ্রামের ভাষায় বাজার করে ওই ডুলার মধ্যে সব রাখতো। কিন্তু ওই লোকটা কিন্তু কোনো ডুলা বা কোনো কিছুই আনেন নাই। তিনি শুধু একটা মাটির হাঁড়ি নিয়ে আসছিলেন। তো তিনি যাই কেনাকাটা করতেছিলেন সেই মাটির হাঁড়ির পাত্রে রাখতেছিলেন, কিন্তু অনেক কিছু কেনাকাটা করতেছিলেন। কিন্তু হাঁড়িটা কিন্তু তত একটা বড় না, মোটামুটি সাইজের ছিল। তো তিনি যত কিছু কেনাকাটা করছিলেন ওইগুলো ওই হাঁড়িটার মধ্যে রাখলে মানে ভরে যাওয়ার কথা, কিন্তু ওই হাঁড়িটা ভরতেছিল না। তবে এই জিনিসটা আবার ওই হাটেরই একটা লোক খেয়াল করেন। তখন তিনি তার পিছু নেন। তখন তিনি দেখতে পান যে সে অনেক কিছু কেনাকাটা করছে, কিন্তু তার ওই হাঁড়িটা ভরে নাই। তো একটা সময় তার কেনাকাটা শেষ, তিনি বাড়ির দিকে যাচ্ছেন। তো তিনিও ওই লোকটার পিছন পিছন যাইতেছিলেন, ফলো করতেছিলেন। সেই লোকটা ওই যে জুবির যে গুহাটা ছিল সেই গুহাটার কাছে চলে যায়। আর ওই গুহাটা সম্পর্কে ওই লোকটা জানতো, কারণ ওই গুহার যে ভয়ানক ঘটনাগুলো আছে মানে তিনি ওই পাশের গ্রামে থাকতেন। ওই গুহাটা সম্পর্কে তার সম্পূর্ণ ধারণায় আছে। তো তারপরও তিনি সাহস করে তার পেছন পেছন যান। তো তিনি একটা পর্যায়ে দেখতে পান যে ওই লোকটা গুহার মধ্যে ঢুকে যায়। তো তারপর তিনি একটা জেদ চাপে, তিনি আজকে দেখবেন যে এটা আসলে কি, এটা কি সত্যি কি জিন নাকি কোনো মানুষ যে কিনা গোপনে থাকে। তখন সে ওই গুহার মধ্যে ঢুকে যায়। তো গুহার মধ্যে যখন তিনি ঢুকেন তিনি দেখতে পান যে গুহার মধ্যে একটা রুম। সেই রুমের মধ্যে তিনি প্রবেশ করেন, দরজাটা খোলা ছিল। তো তিনি রুমের মধ্যে ঢুকে তিনি অবাক হয়ে যান যে রুমের মধ্যে অনেকটা আলোর ঝলকানি, আর রুমের মধ্যে কিছুই নেই। তবে রুমটা অনেক পরিপাটি করে গুছানো,
অনেক পরিষ্কার এরকম একটা রুম। তো এমন সময় তার সামনে হঠাৎ সেই লোকটা আসে। লোকটা এসে তাকে বলে যে তুমি এখানে কেন আসছো? আমি কিন্তু আগেই বুঝতে পারছি যে তুমি আমাকে ফলো করতেছো, আমি বাজার থেকেই বুঝতে পারছি। তখন সে বলে যে আসলে আমি একটু জানার জন্য আসছি। সে একটু ভয় পাইতেছিল। তখন সেই লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে তোমার ভাগ্য তোমাকে নিয়ে আসছে। তো আমি হলাম জিন, আমার নাম হচ্ছে কায়ামাত, তুমি আমার বাসায় আসছো, তুমি আমার অতিথি। এইটা বলে তাকে বসতে দেয়। তো সে বসে, কিন্তু আরেকটা জিনিস তিনি লক্ষ্য করেন যে সেই লোকটা মানে বাজার থেকে যেই হাঁড়িটা ভরে বাজার করে আনছিল, সেই হাঁড়িটা কোনো কিছু বের না করে ওইভাবেই চুলার মধ্যে বসায় দেয়। তখন সে ওই লোকটার সাথে কথা বলতে থাকে। সেই জিনটা বলতেছিল যে তুমি তো আমার বাড়িতে অতিথি, তো তুমি কি চাও? তো তখন তিনি একটা জিনিস বুঝতে পারেন যে খাবারের হাঁড়িটা যে চুলার মধ্যে বসাইছে, ওই হাঁড়ি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল খাবারের। তখন তিনি বলেন যে আসলে আমি আপনার রান্না করা খাবার খেতে চাই। তো এই কথাটা তিনি বলেন। তখন সেই জিনটা বলে যে আসলে এই খাবার তোমার জন্য না, তুমি অন্য কিছু চাও, এই খাবারটা তোমার পেটে আসলে সইতে পারবে না, এরকম কিছু একটা বলে। তো তখন সে বলে যে না, আসলে আমি তারপরও আমি ওই খাবারটাই খাইতে চাই। মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, লোভনীয় একটা ঘ্রাণ। তিনি ওই ঘ্রাণের নেশায় পড়ে যান। তখন জিনটা তাকে আবারও নিষেধ করে যে না, তুমি এটা খাইলে তোমার অনেক ক্ষতি হইব, তুমি অন্য কিছু চাও, তুমি যেটা চাও আমি তোমাকে সেইটাই দিব। কিন্তু সে বলে যে না, আসলে সে কিচ্ছু চায় না, সে শুধু ওই খাবার খাইতে চায় একটু। তখন জিনটা তাকে ওই হাঁড়ি থেকে একটু খাবার একটা প্লেটে করে দেয়, আর তাকে বলে যে খাবারটা খাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, যে এই খাবারটা খাইলে তোমার আর কখনো খিদা লাগবে না। তো এই খাবারটা যে তুমি খাইবা, এটাও তুমি কারোর সাথে শেয়ার করবা না। তো সেই কথাটা রাজি হয় এবং সে খেতে বসে। খাওয়া শেষ করে তখন সেই লোকটা তাকে বলে যে তুমি আজকে চলে যাও, তাকে বিদায় জানায়। এবং সেই লোকটা খোদা হাফেজ বলে সেই লোকটা নিজেও সেখান থেকে তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তো তখন সেই লোকটা খেয়াল করে যে ওই জিনটা যখন অদৃশ্য হয়ে যায়, তার সাথে পুরো ঘরটাই সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। তিনি দেখেন যে গুহার মধ্যে অন্ধকার বসে আছে। দেখতে পান যে চারিদিকে অন্ধকার। গুহার মধ্যে মানে একটু আগে যেরকম মানে একটা পরিবেশ ছিল, একটা ঘরের মধ্যে মানে অন্যরকম একটা পরিবেশ, কিন্তু এখন তিনি দেখতে পান যে সেই গুহার মধ্যেই মানে কিচ্ছু নেই, পুরোপুরি অন্ধকার। আর তখন সন্ধ্যা নেমে এসেছে, আর গুহার ভিতরে দেখা গেছে মানে রাত আর দিন নেই, সব সময় অন্ধকার থাকে। তো তখন তিনি সেই গুহা থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে সে ঘরে শুয়ে পড়ে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে বাজার থেকে এত দেরিতে আসলে কেন? তখন লোকটা বলে একটা কাজে গেছিলাম। তখন তার স্ত্রী তাকে খেতে ডাকে, কিন্তু সে বলে না, খিদে নেই আমার। এটা বলে সে শুয়ে পড়ে। কিন্তু সারা রাত তিনি ছটফট করতে থাকেন যে আসলে কি দেখলাম, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, নাকি এটা স্বপ্ন, আমি কিছু বুঝতে পারতেছি না। এটা ভাবতে ভাবতে তার রাত পার হয়ে যায়। সকালে তিনি উঠে আবার কাজে যান, তারপরে দুপুরে আসেন না, বাড়িতে একবারে সন্ধ্যায় আসেন। তো রাতে তার স্ত্রী আবারও তাকে খেতে ডাকে, কিন্তু সে বলে যে খিদে নাই আমার। এরকম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম মানে সব সময় ঘটতে থাকে। তো একটা পর্যায়ে তার স্ত্রী তাকে সন্দেহ করা শুরু করে যে তার স্বামী কেন ঘরে খাচ্ছে না। তার স্ত্রীর মধ্যে একটা কাজ করে যে হয়তো তার স্বামী গোপনে কোথাও বিয়ে করেছে, সেই বউয়ের কাছ থেকে রান্না করা খাবার সে খেয়ে আসে, তার জন্য বাসায় খায় না। আর নয়তো সব কিছু স্বাভাবিক, কিন্তু সে কোনো খাবার খায় না। এটার কারণটা কি? তার স্ত্রী মানে ঝগড়াঝাটি করে, মানে পুরোপুরি ঝগড়াঝাটি শুরু করে দেয় তার স্বামীর সাথে। প্রতিদিনই তার সাথে ঝগড়াঝাটি করে। এই বিষয়টা নিয়ে কিন্তু সেই লোকটা একটা কথাই বলে যে আসলে আমি সত্যি কথাটা বলতে পারতেছি না, আসলে এটা বলা আমার নিষেধ আছে। কিন্তু তার স্ত্রী তখন মানে চিন্তাধারা তার অন্যরকম ছিল, যার কারণে তিনি কোনো কথাই শুনতে চান না, তিনি সত্যি এটা জানতে চান। তো তখন সেই লোকটা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বাড়িতে আসতে বলো, আমি সবার সামনে বলবো। আর এই ঘটনাটা বলার আগে আরও একটা শর্ত তিনি দিলেন যে আমার জন্য কবর খুঁড়তে হবে এবং কাফনের কাপড় আনতে হবে, কারণ এটা বলার পরে আমি আর বাঁচবো না। কিন্তু তখন তার স্ত্রী বলে যে না, তারপরও সে জানতে চায়, কারণ তার তখন কোনো জ্ঞান ছিল
না, মানে কোনো হিতাহিত জ্ঞানই ছিল না তার। তিনি তার মনের মধ্যে একটাই সন্দেহ ছিল যে অন্য মহিলার সাথে তার স্বামীর সম্পর্ক আছে। তো একটাই সন্দেহ কাজ করতেছিল তার, সে ঘরে খায় না কেন, সে কোথা থেকে খেয়ে আসতেছে। তো পরের দিন ঠিক তার শর্ত মতো সব করা হলো। তারপরে তার যত আত্মীয় স্বজন আসছিল তাদের বাড়িতে উঠোনে তিনি উঠানের মাঝখানে বৈশা সবাইকে এই ঘটনা বলতে থাকেন। কিন্তু এই ঘটনাটা বলার কিছুক্ষণের মধ্যেই তার মানে নাক মুখ দিয়ে রক্ত উঠে সবার সামনে তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তো এরপর তার স্ত্রী বুঝতে পারছিল আসলেই তার স্বামী অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িত ছিল না। তারপরে তার স্ত্রী অনেক কান্নাকাটি করতেছিল যে আসলে সে কি ভুলটাই না করলো। তারপরে তার জানাজা করা হলো, তারপর তাকে কবরস্থ করা হলো। এরপরে আস্তে আস্তে তাদের গ্রামে সবার কাছে গুহাটার ব্যাপারে পুরোপুরি জানা হয়ে যায় যে ওই গুহাটাতে না যাওয়াটাই সবার জন্য ভালো। তো এরপর থেকে আর কোনো কিছুই ঘটে না। তো আজকের মতো এখানেই শেষ লিসেনার্স, ঘটনা এতটুকুই ছিল। পরবর্তী ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, আপনাদের ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bodefmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত এফএমের পাশে থাকবেন।